আইনগতভাবে ব্যবস্থা তো নেবই, কিন্তু আমার মনে হয় যে এই যে ঘটনা ঘটিয়েছে সেটা একদম সম্পূর্ণ মানে উদ্দেশ্য প্রণোদিত, এবং আমাকে মাঝখানে রাজ্যের কোনো এক মন্ত্রী তার পিএর মাধ্যমে বলে পাঠিয়েছিলেন যে এখানে আপনি বসুন, সমস্ত কাগজপত্র নিয়ে আসুন, আমরা সব মিটমাট করিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে আমি কেন মিটমাট করতে যাব, আমি কোনো অন্যায় কাজ করিনি, আর তার সাথে ডিএসপির সম্পর্কই বাকি, আমি যে মিটমাট করতে যাব। মানে একটা কথা বুঝতে পেরেছি, কালকে যারা ভাঙতে ছিলেন তারা বলেছিলেন যে হ্যাঁ আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে, সেটা আমরা জানি। আমি জানি না যে ক্ষতিপূরণ আদৌ হবে কিনা, কিন্তু আজকে আমাদেরকে ভাঙতে হবে, মানে যাতে করে আমি অন্য কোনো ব্যবস্থা না নিতে পারি, সেই জন্য ভেঙে দিয়ে যাওয়া ক্ষমতার জোর দেখিয়ে। ওনারা রিপেয়ার করছিলেন, রিপেয়ার ওয়ার্ক একটা এক্সিস্টিং স্ট্রাকচারের উপর, সেটা কি করে বেআইনি হয় আমার জানা নেই। সমস্ত জায়গায় এইরকম যুদ্ধকালীন তৎপরতায় বা একবারে অতি সক্রিয় হয়ে সেই সমস্ত বেআইনি নির্মাণ সব ভেঙেছেন, তাহলে এই এটা কোয়ার্টারটার উপর তাদের এত নজর পড়লো কেন? আসলে এটা মানে প্রতিবাদের কণ্ঠস্বর দমানোর চেষ্টা। আর দ্বিতীয় হচ্ছে যে মানে এই রাজ্যের যে ভগ্নস্তূপ, সেই ভগ্নস্তূপের মধ্যে দাঁড়িয়ে যারা সৃজনের স্বপ্ন দেখে তাদেরকে ধ্বংসস্তূপ দিয়ে চাপা দেওয়ার একটা মানে প্রচেষ্টার বহিঃপ্রকাশ বলে আমি মনে করছি কালকের ঘটনা। এখন প্রশ্ন হতে পারে যে ডিএসপি মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেটা তো সেলের আন্ডারে, সেটা তো কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, কিন্তু পশ্চিমবঙ্গে এটা হচ্ছে সম্পূর্ণরূপে কন্ট্রোল বাই দ্য লোকাল পার্টি গুন্স। এটা একদম খুব পরিষ্কার আর কি, এবং গোটা টাউনশিপ জুড়েই। নমস্কার স্যার, বিবিধ থেকে আমি কৌশিক বলছি। আচ্ছা আচ্ছা, বলুন। ভাস্কর ঘোষ তার একান্ত প্রচেষ্টায় একটি অনাথ আশ্রম তৈরি করছিলেন, সেটি হঠাৎ করে পুলিশের উদ্যোগে আপনি হয়তো শুনেছেন বুলডোজার রাইজ করা হয়েছে। এটা রাজ্যে কোন পরিস্থিতি এসে দাঁড়িয়েছে? দেখুন, আমি যতদূর খবর নিয়েছি আমার নিজস্ব সূত্র থেকে, যে রাধা গোবিন্দ পাল বলে এক ভদ্রলোক দুর্গাপুর স্টিল প্ল্যান্টের একটা কোয়ার্টার 99 বছরের জন্য লিজে নিয়েছিলেন। রাধা গোবিন্দ পাল ভদ্রলোকের নাম, এবং সংস্থার নাম হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, কেন্দ্রীয় সরকারের সংস্থা। এবং এই লিজের মেয়াদটা ছিল 2101 সাল পর্যন্ত। এবার এই রাধা গোবিন্দ পাল ইনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে পরমানন্দ মিশনের সভাপতি স্বামী পরমেশ্বরানন্দ, ভাস্কর ঘোষ এবং তার স্ত্রী সুচিত্রা মাঝি, এদের তিনজনের নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে দেন। উদ্দেশ্যটা ছিল যে এই পরমানন্দ মিশন বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, তা সেই সেবামূলক কাজের মধ্যে একটা হচ্ছে অনাথ শিশুদের লালন পালন করা। তা ওইখানে এই পরমানন্দ মিশন একটি অনাথ আশ্রম করার একটা পরিকল্পনা নিয়েছিল। তা এই পরমানন্দ মিশন এর সম্পর্কে আমার কিঞ্চিত যোগাযোগ আছে। তা ওদের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে আশ্রম, সেই আশ্রমের সন্ন্যাসীদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ আছে। ওনারা আসেন মাঝে মাঝেই বিভিন্ন অর্থ বা বিভিন্ন অনুদান সংগ্রহ করতে। তো ওরা বিভিন্ন সেবামূলক কাজে, বন্যার ত্রাণে, কোথাও ভূমিকম্প হলে, তারপরে এই যে গঙ্গা ভাঙন বা নদী ভাঙন হয়, মানুষের বিপর্যস্ত মানুষের পাশে ওনারা থাকেন। এবং অনাথ আশ্রমে ওনাদের বিভিন্ন অনাথ আশ্রম ওনাদের আছে, এবং সেগুলোতে অনেক অনাথ শিশু লালিত পালিত হন। কাজী পরমানন্দ মিশন সম্পর্কে কোনো রকম অভিযোগ বা তাদের কাজকর্মে নিয়ে কোনো অস্বচ্ছতার কোনো অভিযোগ কিন্তু নেই। তা ভাস্কর বাবুরা এই সংস্থার সঙ্গে যুক্ত। এখন মুশকিলের ব্যাপার হচ্ছে যে 99 বছরের লিজ চুক্তি ছিল রাধা গোবিন্দ পালের সঙ্গে। ইনি আইনসঙ্গতভাবে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন স্বামী পরমেশ্বরানন্দ, ভাস্কর ঘোষ এবং সুচিত্রা মাঝিকে। তারা ওখানে ওই কোয়ার্টারে এর আগে 7 বার চুরি হয়ে যায়, এবং ওই কোয়ার্টারের এসি, তারপরে বিভিন্ন জিনিসপত্র, এমনকি দরজা জানলাও খুলে নিয়ে চলে যায়। তা ভাস্কর বাবুরা থানায় এফআইআর করেছেন, স্থানীয় থানায়। পুলিশ তাদের মতো করে তদন্ত করেছে, কি তদন্তে বেরিয়েছে আমি জানি না। কিন্তু এই যে পরপর এই কোয়ার্টারে ডাকাতি হওয়ার যে একটা অতীত ইতিহাস রয়েছে, এতে একটা বিষয় পরিষ্কার, যে পরমানন্দ মিশনের এই প্রজেক্টটা ওখানে হচ্ছিল, তো ওই কোয়ার্টারটার উপরে একটা আক্রমণ বেশ কিছুদিন ধরেই চলছে।
তারপরে গত 12ই সেপ্টেম্বর ওই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট একটা চিঠি ইস্যু করে, তাতে বলা হয় ভাস্কর বাবুদের 15ই সেপ্টেম্বরে একটা হিয়ারিং এ অংশগ্রহণ করতে, যে আপনি বেআইনি নির্মাণ করছেন, আপনি দেখা করুন। চিঠিটা ওনারা পান 9ই অক্টোবর। স্বাভাবিকভাবে 15ই সেপ্টেম্বরের হিয়ারিং এ যদি 9ই অক্টোবর চিঠি পান, তাহলে তো যেতে পারবেন না। তারপর 16ই সেপ্টেম্বরের একটা চিঠি দিয়ে বলা হয় যে 30শে অক্টোবরের মধ্যে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলো, এবং গতকালকে বুলডেজার দিয়ে ডিএসপি অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তারা ওই নির্মাণটি ভেঙে দিয়েছে। এখন এটি কেন্দ্রীয় সরকারের সংস্থা। এখন আমার দুটো প্রশ্ন। 1 নম্বর হচ্ছে যে ওনারা ওই এর ওপরে কোনো নির্মাণ করছিলেন না, 2তলা 3তলা করছেন বা কোনো ঘর বাড়াচ্ছেন তা করছিলেন না। যেহেতু 7 বার ওখানে ডাকাতি হয়ে গেছে, দরজা চুরি হয়ে গেছে, দরজা জানলা সব খুলে নিয়ে গেছে, সেগুলো ভেঙে গেছে, সেই রকম একটা জায়গায় তো অনাথ শিশুদের রাখা যায় না। তা ওনারা রিপেয়ার করছিলেন। রিপেয়ার ওয়ার্ক একটা এক্সিস্টিং স্ট্রাকচারের উপর, সেটা কি করে বেআইনি হয় আমার জানা নেই। 2 নম্বর হচ্ছে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এরকম কোয়ার্টার বহু মানুষকে লিজ দেয়া আছে। তা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অথরিটি কি সমস্ত জায়গায় এইরকম যুদ্ধকালীন তৎপরতায় বা একবারে অতি সক্রিয় হয়ে সেই সমস্ত বেআইনি নির্মাণ সব ভেঙেছেন? তাহলে এই এটা কোয়ার্টারটার উপর তাদের এত নজর পড়লো কেন? তা কাজেই এই বিষয়টা মানে খুবই খারাপ, উপযুক্ত তদন্ত হওয়া দরকার যে মূল বিষয়টা কি। এবং বিষয়টা হচ্ছে, দেখুন, স্বামী পরমেশ্বরানন্দ তিনি পরমানন্দ মিশনের মতো একটা অত্যন্ত প্রতিষ্ঠিত এবং প্রখ্যাত একটা সমাজসেবী সংস্থা, তার সন্ন্যাসী, সর্বত্যাগী সন্ন্যাসী। আর ভাস্কর বাবু, তাকে আমি যতটা জানি তিনি একজন শিক্ষক, তার স্ত্রীও শিক্ষক। কাজী এরা কোনো বেআইনি কাজ করবে এটা আমার পক্ষে বিশ্বাস করা খুব কঠিন। কাজেই যেটা বাকি থাকে, যে শাসক দল ওই ডিএসপির কিছু অফিসারকে প্ররোচিত করে এই কাজটা করিয়েছে কিনা, এইটা নিয়ে একটা তদন্তের কিন্তু প্রয়োজন আছে। কারণ ডিএসপি এত দ্রুত মানে অতি তৎপর হয়ে উঠলো কেন? বিষয়টাকে আমি ভাস্কর বাবুদের উপর আক্রমণ এইরকম ভাবে দেখছি না। বিষয়টা হচ্ছে পরমানন্দ মিশন একটা নোবেল প্রজেক্ট ওখানে করছিল, একটা অনাথ আশ্রম। সেখানে বেশ কিছু অনাথ তারা আশ্রয় পেতেন, তাদের জীবিকা, তাদের খাওয়া দাওয়া, পড়াশোনা, তাদের বেশভূষা সবকিছু তারা পেতেন। সেই কাজটা থমকে গেল, সেই কাজটা অনেকটাই পিছিয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে যে এই পরমানন্দ মিশন তো কোনো বিদেশি অনুদান পান না অন্য বড় বড় সব সংস্থার মতো। এরা আমার আপনার মতো সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক অনুদান নিয়ে এরা এই সংস্থা চালান। কাজেই এদের পক্ষে এই যে বিপুল ক্ষতি হয়ে গেল, এইটা পূরণ করা এদের পক্ষে খুব ক্ষতিকারক। তা একটা পরমানন্দ মিশনের মতো একটা সংস্থা, তারা একটা নোবেল প্রজেক্ট করছে, সেখানে এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট একটু সংবেদনশীল হতে পারতেন, একটু অনুসন্ধান করে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তারা করতে পারতেন, কিন্তু করেননি। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে রাজ্য সরকার যে সমস্ত কর্মচারী সংগঠকদের আন্দোলনে বা আন্দোলন সংগঠনে বিড়ম্বনায় পড়ছে, তাদেরকে শায়েস্তা করার হরেক ফন্দি ফিকির তারা আছে। আমার এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আমাদের বিরুদ্ধে 2012 সালে 3 জন মহিলা অফিসারকে শ্লীলতাহানির অভিযোগে, শ্লীলতাহানি সহ অন্যান্য সব কুৎসিত অভিযোগ, খোদ সিএমও এফআইআর করে। সেই মামলা দীর্ঘ 10 বছর ধরে চলেছে। অর্থাৎ এবং তারপরে আরো একাধিক মামলা সরকার আমার বিরুদ্ধে করেছে। কাজে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি যে সরকার যারা কর্মচারী আন্দোলন, সরকারের কর্মচারী বিরোধী নীতি এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন করে, তাদেরকে শায়েস্তা করার একটা প্রয়াস সরকারের পক্ষ থেকে থাকে। এবং এই ভাস্কর বাবুর বিরুদ্ধেও কিন্তু বেশ কিছু মামলা আছে, অভিযোগ আছে, এবং সেই অভিযোগে উনি দোষী কি নির্দোষ সেটা বলার এখতিয়ার আমার নেই, কারণ আমি তো বিচারক নই। কিন্তু উনি প্রত্যেকটা অভিযোগের ক্ষেত্রেই, প্রত্যেকটা মামলাতেই কিন্তু জামিন পেয়েছে।
কাজেই মাননীয় বিচারকরা নিশ্চয়ই বা বিচারপতিরা নিশ্চয়ই মনে করেছেন যে অভিযোগগুলোর মধ্যে এমন সত্যতা নেই যাতে ওনাকে গ্রেপ্তার করা দরকার। কাজেই অভিযোগগুলো যে লঘু বা অসত্য এটা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ নেই, কারণ আদালত কিন্তু তাকে সসম্মানে জামিন দিয়েছেন। কাজেই আমার মনে হচ্ছে এটা একটা শাসক দলের একটা চক্রান্ত। শাসক দল নিজেরা না করে যাতে রাজ্য সরকারের গায়ে কোনো রকম কালি না লাগে সেই জন্য ওই দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কিছু অফিসারকে হয়তো প্ররোচিত করে এই কাজটি করিয়েছেন। কিন্তু ঠিক কি ঘটেছে সেটা মানে তদন্ত হলে জানা যাবে। আর আপনি অবশ্যই ভাস্কর বাবুর একটা প্রতিক্রিয়া নেবেন, কারণ তিনিই তো, আমি তো দুর্গাপুর যাইনি, অবশ্যই। আমি আমার নিজস্ব সূত্র থেকে যেটুকু খবর পেয়েছি তার ভিত্তিতে বললাম। তো উনি ওনারই আশ্রম গেছে, উনি আরো ভালো বলতে পারবেন। সেটা তবে এই অবশ্যই। জিনিস ঠিক নয়, এই জিনিস কিন্তু ঠিক নয়, সমর্থনযোগ্য নয়। এবং আমার মনে মানে বেশ সন্দেহ যে হয়তো সরকার একটা কৌশল করলেন যে আমার গায়েও কালিটা লাগলো না, কারণ দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তো কেন্দ্রীয় সরকারের সংস্থা, হুম। কাজেই রাজ্য সরকার করেছে আমি বলতে পারা যাবে না। একদম। কাজেই শাসক দল হয়তো এই ডিএসপির কিছু অফিসারকে প্ররোচিত করেছেন বা কোনো একটা বিষয় আছে। কারণ আমার মনে হয় না স্বামী পরমেশ্বরানন্দজির মতো মানুষ তিনি বা এই দুজন শিক্ষক শিক্ষিকা ইনারা কোনো বেআইনি কাজে যুক্ত থাকবেন, এটা আমার মনে হয় না। নমস্কার স্যার, বিবিধ থেকে আমি কৌশিক বলছি। হ্যাঁ, নমস্কার। স্যার, খবরে শোনা যাচ্ছে আপনাদের একান্ত প্রচেষ্টায় কোনো একটা নির্মীয়মান বাড়ি পুলিশের তরফ থেকে বুলডোজারাইজ করা হয়েছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আমার মানে না ওই ঔপনিবেশিক কিছু শব্দবন্ধ নিয়ে খুব একটা আপত্তি আছে। ওই শেয়ার শব্দটাতে আমার খুব আপত্তি। আমি নিজেও কাউকে বলতে পছন্দ করি না আর শুনতেও পছন্দ করি না। আমাকে দাদা বলুন, নাম ধরে রাখুন, আমি খুশি হব। ঠিক আছে দাদা। আসলে এটা মানে প্রতিবাদের কণ্ঠস্বর দমানোর চেষ্টা। হুম। আর দ্বিতীয় হচ্ছে যে মানে এই রাজ্যের যে ভগ্নস্তূপ, সেই ভগ্নস্তূপের মধ্যে দাঁড়িয়ে যারা সৃজনের স্বপ্ন দেখে তাদেরকে ধ্বংসস্তূপ দিয়ে চাপা দেওয়ার একটা মানে প্রচেষ্টার বহিঃপ্রকাশ বলে আমি মনে করছি কালকের ঘটনা। এখন প্রশ্ন হতে পারে যে ডিএসপি মানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, সেটা তো সেলের আন্ডারে, সেটা তো কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা। কিন্তু পশ্চিমবঙ্গে এটা হচ্ছে সম্পূর্ণরূপে কন্ট্রোল বাই দ্য লোকাল পার্টি গুন্স। এটা একদম খুব পরিষ্কার আর কি। এবং গোটা টাউনশিপ জুড়েই মানে এই আমাদের যে ডিএসপির যে কোয়ার্টার, সেই কোয়ার্টার নিয়ে যে সিন্ডিকেট চলে, সেই সিন্ডিকেটটা সম্পূর্ণরূপে এরাই কন্ট্রোল করে। এবং সেই সিন্ডিকেটের অংশ হচ্ছে সকলেই। আমি হয়তো সেই সিন্ডিকেটের অংশীদার হতে পারিনি, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমার মধ্যে মানে সেই লিগ্যালিটিটা নিয়েই কাজ করছিলাম বলে আমি কাউকে করে মাথা নত করিনি। এই সমস্ত কিছুর ফলশ্রুতিতে এই ডেমোলিশন হয়েছে। এবং এই ডেমোলিশনটা এমন ভাবে করা হয়েছে যে তাদের যদি মানে ডিএসপির নিজস্ব এস্টেট কোর্ট আছে, তো সেই এস্টেট কোর্টে মানে শুনানির জন্য আমাকে কোনো সুযোগ দেওয়া হয়নি, আমাকে কোনো পক্ষ রাখার সুযোগ দেওয়া হয়নি। তারা হঠাৎ করে করেছে, অথচ সুপ্রিম কোর্টের একাধিক এরকম নিয়ে নির্দেশিকা আছে, তারা সমস্ত কিছুকে উল্লঙ্ঘন করেছে। আমাকে 1.5 মাস পরে নোটিশ সার্ভ করে বলছে তোমাকে শুনানির জন্য ডাকা হয়েছিল, তুমি আসোনি, আমরা ডেমোলিশনের অর্ডার পাস করলাম, এই ডেমোলিশন করে দেয়। এবং যেদিন অর্ডার পাস করছে, ডেমোলিশন অর্ডার ধরেছে, তার পরের দিনই এসে পরে অফিস আওয়ার শেষ হয়ে যাবার পরে ডেমোলিশন করতে আসছে। মানে যা কিছু করেছে সমস্তটাই বেআইনি। আর আমি নতুন করে কোনো কনস্ট্রাকশন করিনি, যা ছিল সেগুলোকে আমি রিপেয়ারিং করছিলাম। বহু পুরনো কোয়ার্টার এগুলো, প্রায় বহু মানে 5-এর দশকে 1950 এরকম সময়কার কোয়ার্টার, সেগুলোকে আমি মানে থাকার অযোগ্য ছিল, সেগুলো জল পড়তো, স্যাঁতসেঁতে সব সময়, সেগুলোকে রিপেয়ারিং করছিলাম। সেটা হয়ে গেছে অপরাধ আর কি। দাদা, মূলত এই বিল্ডিংটা কি কাজে ব্যবহৃত হতো সেটা যদি একটু বলেন। হ্যাঁ, আমি তার আগে বলে দিই, অনেকে ভাবতে পারেন হয়তো যে বিল্ডিংটা আমি লিগেলি অকুপাই করে আছি। একদমই তাই নয়। এটা হচ্ছে ডিএসপির কাছ থেকে 99 ইয়ার্সের লিজে কোয়ার্টারটা নিয়েছিলেন 2002 সালে রাধা গোবিন্দ পাল, আমাদের আশ্রমের একজন মানে ডেভোটি। তার কাছ থেকে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি করে এটা নেওয়া হয়েছিল। এটাকে মানে পরমানন্দ মিশন, যার প্রধান শাখা হচ্ছে বনগ্রাম, পূর্ব বর্ধমান, তারই দুর্গাপুর শাখার এখানে কাজ চলছিল। আমাদের ওখানে প্রায় 550 মতো অনাথ বাচ্চা আছে এবং সেই অনাথ বাচ্চাদের মধ্যে 85% হচ্ছে আদিবাসী, মানে এই বাড়ি থেকে আসা। সমস্ত খরচা মানে আমাদের আশ্রম থেকেই দেওয়া হয়। যতদূর পর্যন্ত তারা পড়াশোনা করেন তাদের সমস্ত খরচা আমরা বেয়ার করি। ওখানে মাধ্যমিক পর্যন্ত স্কুল আছে, তারপরে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে থাকে ছেলেগুলো, পাঠানো হয়।
এখানেও কিছু আসতো, এসে পরে হয়তো আমরা চেষ্টা করতাম মানুষ করার। এবং এই আশ্রম করার জন্য আমরা আমি এবং সুচিত্রা আমরা নিজেরাই মানে ইনভেস্ট করেছিলাম, সম্পূর্ণটা পার্সোনাল লোন নিয়ে এটা কাজটা হচ্ছিল। কারো কাছ থেকে আমরা কোনো আর্থিক সাহায্য নিইও নি এটার জন্য। তো সেই খবর, সমস্ত কিছুটা খবর পেয়েই এরা মানে কাজটা করেছে। প্রায় 1.5 মাস ধরে কাজ হয়ে যাওয়ার পরে এরা মানে হঠাৎ করেই সজাগ হয়ে এই কাজগুলো করেছে। অথচ তাদের কাছে যে জানা ছিল না তা নয়, সবটাই জানতো তারা। তারপরে কোনো এক অদৃশ্য অঙ্গুলি হেলনে এই কাজগুলো করে গেছে। এবং যে ইললিগাল কনস্ট্রাকশন তুমি যদি ভাঙতে আসো, তাহলে আমার ঘরের মধ্যে রাখা তুমি মার্বেলগুলো কি করে ভেঙে দিয়ে গেলে? যে মার্বেলগুলো আমারও নয়, আমার বোন বাড়ি করছে আমার গ্রামের বাড়ির দিকে, ওখানে তার মার্বেল রাখা ছিল। সেই মার্বেলগুলো পর্যন্ত ভেঙে দিয়ে গেছে। প্রায় 7 লাখ টাকার মার্বেল আমার ভেঙে দিয়ে গেছে এখানে। দাদা, আমরা উত্তরপ্রদেশে দেখেছি বেআইনি নির্মাণ ধ্বংসের কাজে এই বুলডোজার ব্যবহার হয়। এবার বাংলায় বুলডোজার ব্যবহার হচ্ছে অনাথ আশ্রমে অনাথ শিশুদের বাড়ি ধ্বংস করতে। আসলে মানে বলতে চাই না আর কি। এখানে মানে বহু অন্য ধর্মীয় প্রতিষ্ঠান আছে যেখানে বিঘের পর বিঘে জায়গা দখল করে আছে, তারা বিনা অনুমতিতে তারা নিশ্চিন্তে আছে। কি মানে অদৃশ্য কারণে এখানে এত শক্তিশালী এবং সক্রিয় হয়ে গেল বিএসপি, সেটা আমরা জানি না। কার নির্দেশে হয়েছে? আমাকে শাসক দলের বিভিন্ন মন্ত্রীরাও বলেছিলেন যে মিটমাট করে নিন, মানে তারা বলে দিলে পরে এটা মিটমাট হয়ে যাবে। আমি মাথানত করিনি আগে, তার পরিণত এটা হয়েছে। দাদা, মূলত কি কারণ দেখছেন এইটার পিছনে? প্রতিহিংসা, সরকার বিরোধী মানে আন্দোলনের একটা মুখ। রাজনৈতিক, সেটা অবশ্যই। দলীয় রাজনীতির কোনো ধার আমি ধারি না, এখনো পর্যন্ত ধারি না। নিজের লড়াইটা আমরা নিজেরাই করছি এবং এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে হয়তো আমরাই সব থেকে জোরালো আন্দোলনটা করছি বলে দিনের পর দিন এরকম করে মানে সরকারি এই যে ঘুণ ধরা দুর্নীতিগ্রস্ত সিস্টেম, তাদের নখ দাঁত আমাদের উপর আঘাত হানছে প্রতি মুহূর্তে। এইসব আঘাত দিয়ে কিছু করতে পারবে না। একটা কথা বলে রাখি, যে লড়াই জারি থাকবে, মানে সমস্ত কিছু শেষ হয়ে গেলেও লড়াই থামবে না, এটুকু বলে দিই। তাতে যা করার আছে করে নিই। আমরাও সেটাই আশা করবো দাদা, এবং জিনিসটা এই বিষয়টা সম্পূর্ণভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দাদা।